আমরা অনেক ধরনের ট্রান্সফরমেশনস শিখেছি, সেটার ভিতরে ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং, শিয়ারিং, রিফ্লেকশন, এই সবগুলো আমরা দেখে এসেছিলাম, তাই তো? এবং ওখানে লাস্ট আরেকটা টাইপের ট্রান্সফরমেশন ছিল প্রজেক্টিভ ট্রান্সফরমেশন, যেটা আমরা বলেছিলাম যে উই আর স্টিল ইয়েট টু স্টাডি ইট ইন ডিটেলস। এবার আমরা সেটাকে দেখব যে প্রজেকশন বা প্রজেক্টিভ ট্রান্সফরমেশনস কীভাবে কাজ করে আর হাউ টু ম্যাথামেটিক্যালি ইউজ দেম আর কি। তো তাহলে আমরা আগে যদি একটু রিকল করার চেষ্টা করি যে ট্রান্সফরমেশন জিনিসটা কী ছিল। ট্রান্সফরমেশন জিনিসটা হচ্ছে একটা পয়েন্টের উপর কোনো একটা ম্যাথামেটিক্যাল অপারেশন করে, ইন আওয়ার কেস কোনো একটা মেট্রিক্স মাল্টিপ্লিকেশন করে একটা পয়েন্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফর্ম করে ফেলা, তাই তো? ফ্রম ওয়ান লোকেশন টু আনাদার, সেটা ডিফারেন্ট ট্রান্সফরমেশনস দিয়ে আমরা কিন্তু দেখে এসেছি। একটা ইনপুট পয়েন্ট দিতাম, সেটার উপর আমরা মেট্রিক্স মাল্টিপ্লিকেশন করে কিন্তু একটা আউটপুট পাচ্ছিলাম, তাই তো? সো প্রজেকশনও যেহেতু পার্ট অফ ট্রান্সফরমেশন, সো এটাও একইভাবে কাজ করবে। তো তাহলে প্রজেকশন কথাটার মানে কি? প্রজেকশন কথাটা আপনারা এভাবে চিন্তা করতে পারেন যে কোনো একটা 3D ওয়ার্ল্ড হোক বা একটা হায়ার ডিমেনশনও হতে পারে, বাট অত দূর যেতে হবে না, কোনো একটা 3D ওয়ার্ল্ডের ভিতরে কোনো একটা অবজেক্টের ইমেজ যদি আমরা কোনো একটা সারফেস অথবা একটা প্লেনের উপর জেনারেট করতে চাই, ওই যে জেনারেটেড ইমেজটা আমরা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু একটা প্রজেকশন। এক্সাম্পল হচ্ছে ক্লাসে আমরা স্লাইডে আমরা যে অ্যাকচুয়াল স্লাইডটা দেখতে পাচ্ছি, এটা আমরা একটা উইন্ডোর উপরে জিনিসটা প্রজেক্ট করে সেটার ইমেজটাই তো দেখে আমরা স্টাডি করি, তাই তো? আরেকটা সবচেয়ে জেনারেল এক্সাম্পল হলো আমাদের চোখের এক্সাম্পল। আমরা 3D ওয়ার্ল্ডটাকে যে দেখতে পাচ্ছি, 3D ওয়ার্ল্ডের অবজেক্টের ইমেজেসগুলো আমাদের আইয়ে কিন্তু জেনারেট হচ্ছে, তাই তো? সো এটাও তো এক ধরনের প্রজেকশন, রাইট? সো তারপর এরকম করে করে যদি আপনারা আরও চিন্তা করেন, আরও একটু বেসিক লেভেলে চিন্তা করলেও হতে পারে যে সাপোজ আমরা আমাদের যে জানালার উইন্ডোগুলো থাকে সেটার থ্রুতেও তো আমরা বাইরের পৃথিবীটাকে দেখতে পারি, রাইট? সো একভাবে সেটাও তো বলতে পারি যে আমাদের জানালার উপর হচ্ছে 3D ওয়ার্ল্ডের ইমেজেসগুলো প্রডিউসড হচ্ছে, যেটা আমরা ভিউ করছি, তাই না? সো প্রজেকশনে যে জিনিসটা হয়, অবজেক্টের যা ডিমেনশন থাকে, সাপোজ ডিমেনশন n, আমরা অবজেক্টের যখন ইমেজটা প্রজেক্ট করি কোনো একটা সারফেস বা প্লেনের উপর, তখন সেই ইমেজের ডিমেনশন যা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্টের ডিমেনশন থেকে ছোট হয়ে যায়, কম হয়ে যায়। সো তার মানে আমি যদি একটা 3D অবজেক্টের ইমেজ আমি কোনো জায়গায় প্রজেক্ট করি, সেই ইমেজটা কিন্তু 2D হয়ে যাবে। অ্যান্ড এই এক্সাম্পলগুলোই আমরা প্রজেকশন চ্যাপ্টারে ফলো করে করে দেখব। অ্যান্ড মোর স্পেসিফিকলি আমাদের যেই সারফেসের উপর অবজেক্টের ইমেজগুলো প্রজেক্ট করা হবে, আমরা সেটা জাস্ট একটা ফ্ল্যাট প্লেন হিসাবে চিন্তা করে নেব। আরও ইজিভাবে চিন্তা করে নেব যে এটা হচ্ছে কোনো ব্যাকা কোনো প্লেন না, একদম অ্যাক্সেস অ্যালাইন্ড প্লেন। যেমন আমাদের XY প্লেনস থাকতে পারে, তারপর হচ্ছে ZX প্লেন থাকতে পারে, তারপর YZ প্লেন থাকতে পারে, এরকম। এর থেকে আর বেশি কম্বিনেশন আমরা দেখব না। সো এটা ছিল প্রজেকশন। এখন আমরা প্রজেকশন টপিকে জাম্প ইন করার আগে কিছু ছোট ছোট টার্মিনোলজিসের সাথে আমাদের ফ্যামিলিয়ার থাকতে হবে, তাহলে ইটস ফাস্টার টু লার্ন দ্য চ্যাপ্টার। তো সেটা বোঝার আগে আমরা দেখি যে কিভাবে একটা প্রজেকশনের সেট আপটা কাজ করে। অবভিয়াসলি প্রজেকশন তো হচ্ছেই একটা অবজেক্টের কোনো একটা প্লেনের উপর ইমেজ ক্রিয়েট করা হবে, তাই তো? সো অবজেক্ট হলো, ইমেজ হলো, গেস হোয়াট, আমরা তো ট্রান্সফরমেশনে অ্যাকচুয়াল শেপ তো কম্পিউটার চিনে না, তাই তো? কম্পিউটার চিনে হচ্ছে ইন্ডিভিজুয়াল পিক্সেলস, মানে ইন্ডিভিজুয়াল পয়েন্টস। তো তার মানে এরকম অ্যাকচুয়াল অবজেক্টের ইমেজের মতো চিন্তা না করে আমরা আমাদের ট্রান্সফরমেশন চ্যাপ্টার ওয়াইজ যদি চিন্তা করি যে অবজেক্টের এখানে প্রত্যেকটা পয়েন্টকে আমরা পয়েন্ট পি ধরতে পারি, সে পয়েন্ট পিটা হচ্ছে ইনপুট, সেই ইনপুটের সাথে যদি আমরা প্রজেকশন ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেটা আমরা পাবো কি? একটা ইমেজ পাবো অফ হোয়াট? অফ ওই পি পয়েন্টার, যেটা হচ্ছে পি প্রাইম। সো পি বেসিকলি হচ্ছে আমার অবজেক্টসগুলো, পি প্রাইম হচ্ছে অবজেক্টসগুলোর ইমেজেস, তাই তো? এবং আমার ইমেজটা যেই প্লেনটার উপরে জেনারেট হবে সেটাকে আমরা ইজিলি ধরে নিব পিপি, প্রজেকশন প্লেনটা আমাদের। দিস ক্যান বি এনিথিং, আমাদের আই হতে পারে, আমাদের ক্যামেরাও হতে পারে, রাইট? আমরা ক্যামেরা দিয়ে যে 3D ওয়ার্ল্ডের পিকচার্স তুলি, সো সেখানে অবজেক্টসগুলো 2D হয়ে কিন্তু ইমেজে আমাদের ক্যামেরা প্রজেক্ট করে, তাই তো? তো সেখানে আমাদের ক্যামেরাটা একটা প্রজেকশন প্লেন হতেই পারে। অ্যান্ড
এরপর আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এই যে আমার অবজেক্টের পিটা যেটার ইমেজেস হচ্ছে এই জায়গাগুলোতে ক্রিয়েট হচ্ছে পি প্রাইম। সো এই পিগুলো থেকে ওদের পি প্রাইমে আমরা যে ডটেড কানেক্টার্সগুলো দেখছি এগুলোকে আমরা বলতে পারি প্রজেক্টার্স। যে অবজেক্টের ইমেজেস যে জায়গাটায় প্রডিউসড হচ্ছে এই প্রজেক্টার্সগুলো বেসিকলি লাইন কানেক্টিং দেম, এক একটা পেয়ার বিটুইন পি আর পি প্রাইম। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন এই প্রত্যেকটা প্রজেক্টর একটা সার্টেন পয়েন্টে এসে কিন্তু কনভার্জ করছে। এই কনভার্জেন্স পয়েন্টটাকে আমরা বলি সেন্টার অফ প্রজেকশন। অ্যান্ড ইন রিয়ালিটি আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে এরকম প্রজেকশনস ভিউ করি, আমাদের চোখ বলতে পারেন বা ক্যামেরা বলতে পারেন, যেই জায়গাটায় দাঁড়িয়ে প্রজেকশনটাকে আমরা ভিউ করি সেই পার্টটাই কিন্তু আমাদের সেন্টার অফ প্রজেকশন ইন রিয়ালিটি। আর অন্যভাবে যদি এটাকে ডেসক্রাইব করতে চান তাহলে সেন্টার অফ প্রজেকশন হচ্ছে সেই পয়েন্টটা যেখানে এই প্রত্যেকটা প্রজেক্টার্স এসে হচ্ছে কনভার্জ করে। কিন্তু এটা কিন্তু আমরা একটু পরেই শিখব প্রজেকশন দুই ধরনের হবে। একটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন যেটা হচ্ছে আমাদের হিউম্যান পারসেপটিভ, আর আরেকটা হচ্ছে প্যারালাল প্রজেকশন যেটা রিয়েলিস্টিক না বাট অন্য জায়গায় এটার অনেক ভালো ভালো অ্যাপ্লিকেশনস আছে, সেটাও আমরা একটু পর দেখব। তো এখন পর্যন্ত আমরা কি কি দেখেছি? আমরা অবজেক্ট তার ইমেজ যেখানে প্রডিউসড হয় সেটা হচ্ছে প্রজেকশন প্লেন। এখানে যে এক একটা অবজেক্ট টু ইমেজের প্রজেক্টরসগুলো ওরা গিয়ে যে জায়গাটায় কনভার্জ করে সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ প্রজেকশন, এবং যেই ডিরেকশনে যাচ্ছে সেটাকে আমরা বলি ডিরেকশন অফ প্রজেকশন, ডিওপি বলি সেটাকে আমরা। সো এখন যদি উপরের স্লাইডটা আপনারা গো থ্রু করেন সো দেখবেন এই পয়েন্ট পি প্রাইম প্রজেক্টর্স হচ্ছে দ্য রেজ রেসপন্সিবল ফর প্রজেকশন, দে উইল ইন্টারসেক্ট দ্য প্রজেকশন প্লেন। সো এই যে এখানে দেখেন ওরা কিন্তু এই সিওপির আগে ওরা পিপিটাকে কিন্তু ইন্টারসেক্ট করে বের হয়ে আসছে। এরপর আমাদের আসে হচ্ছে সিওপি, দ্য সিঙ্গুলার পয়েন্ট ওয়ার অল দ্য প্রজেক্টর্স অর প্রজেকশন রেজ কনভার্জ। আর ডিরেকশন অফ প্রজেকশন অথবা ডিওপি হচ্ছে ডিরেকশন টুয়ার্ডস উইচ দ্য প্যারালাল প্রজেকশন রেজ গো টুয়ার্ডস। সো ডিওপিটা আমরা প্যারালাল প্রজেকশনে দেখব, আর সিওপিটা আমরা দেখব পার্সপেক্টিভ প্রজেকশনে। এই ডায়াগ্রামটা ইজ স্পেসিফিকলি ফর পার্সপেক্টিভ প্রজেকশন। আচ্ছা, তো এখন আমরা নিচে কিছু এক্সাম্পলস দেখি। সো মাত্র যেটা আমরা ডিসকাস করলাম, ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারে আমাদের প্রজেকশন প্লেনস হবে সব। সো এটা হচ্ছে প্ল্যানার প্রজেকশন, এর বাদে আর কোনো এক্সাম্পল আপনাদের আসবে না। সেটার ভিতরে দুটা মেজর ক্যাটাগরি থাকবে, একটা হলো এই পার্সপেক্টিভ প্রজেকশন যেটার ডায়াগ্রাম হচ্ছে উপরের এটা, এরপরেরটা হচ্ছে প্যারালাল প্রজেকশন। এবং প্যারালাল প্রজেকশনের ভিতরেও দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অর্থোগ্রাফিক আরেকটা হচ্ছে অবলিক, আর অবলিকের ভিতর হচ্ছে ক্যাবিনেট আর ক্যাভিলিয়ার, এই দুটো। সো প্যারালেলের ভিতর আলটিমেটলি থাকবে হচ্ছে অর্থোগ্রাফিক, ক্যাবিনেট আর ক্যাভিলিয়ার আমাদের চ্যাপ্টারে, আর পার্সপেক্টিভে শুধু এত কিছুই থাকবে। বাকি এগুলো আপনারা চাইলে অত ডিটেলসে নাও পড়তে পারেন বা আপনাদের জেনারেল নলেজের জন্য আপনারা পড়ে নিতে পারেন। এই চ্যাপ্টারে এগুলো আমরা স্পেসিফিক্স ডিসকাস করবো না। আচ্ছা, তো তাহলে দেখি কোনটা দেখতে কীরকম হয়। আমরা মাত্র পার্সপেক্টিভ প্রজেকশনটাই কিন্তু দেখে এসেছি যে পার্সপেক্টিভ প্রজেকশনে কী কী এক্সিস্ট করে। ফার্স্ট অফ অল এটাই হচ্ছে রিয়েলিস্টিক প্রজেকশন, বিকজ এটা ইন রিয়ালিটি অকার্স ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে আমাদের অবজেক্ট থাকে, সেটার ইমেজ থাকে, প্রজেক্টার্স থাকে যারা গিয়ে হচ্ছে সিওপিতে কনভার্জ করে, আর আমাদের হচ্ছে প্রজেকশন প্লেন তো থাকবেই, নাহলে তো দেয়ার ইজন্ট এনি প্রজেকশন। এরপর খেয়াল করে দেখেন বাকি তিনটা পরে কিন্তু আমাদের প্যারালাল প্রজেকশনের আন্ডারে। সো প্যারালাল প্রজেকশন আর পার্সপেক্টিভ প্রজেকশনের ভিতরে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে ফোর শর্টেনিং। অ্যান্ড সেটার মানে কি? ফোর শর্টেনিং হচ্ছে, তাকিয়ে দেখেন আমাদের প্রজেকশন প্লেনটা কারেন্টলি এই জায়গাটায় আছে। প্রজেকশন প্লেনটাকে আমরা যদি সাপোজ এই জায়গাটাতেই আমরা দাঁড়িয়ে আছি টু ভিউ দ্য প্রজেকশন, প্রজেকশন প্লেনটা আমরা যদি একটু পিছনের সাইডে নিয়ে যাই, সাপোজ এইবার হচ্ছে প্রজেকশন প্লেনটা এই জায়গাটায় অ্যাপিয়ার করছে। এইবার যদি এই জায়গাটায় রেখে আমরা এই অবজেক্টের ইমেজটা দেখি অন দিস প্রজেকশন প্লেন, এবার কিন্তু সাইজটা এতটুক থাকবে না, এবার কিন্তু সাইজটা তার থেকে বড় হবে আরও। সো তার মানে এই ফোর শর্টেনিং ব্যাপারটা সেটা হচ্ছে আপনার থেকে প্রজেকশন প্লেন যত দূরে যাবে আপনার কিন্তু এখানে কি হচ্ছে, গিভেন যে আমাদের অবজেক্টটা আর আপনার সিওপিটা
এই দুইটা আমরা কনস্ট্যান্ট রেখেছি। এই দুটোকে কনস্ট্যান্ট রেখে আপনার যদি প্রজেকশন প্লেনটা অবজেক্টের আরও কাছে যেতে থাকে তাহলে কিন্তু সাইজটা আরও বড় হতে থাকে, মানে অ্যাকচুয়াল অবজেক্টের সাইজটা যতটুক আপনার ইমেজও অলমোস্ট সেই সাইজই হবে। কম্পেয়ার টু এই দুটোকে আবারও কনস্ট্যান্ট রেখে আপনারা যদি প্রজেকশন প্লেনটাকে আরও সামনে নিয়ে আসেন, সাপোজ এবার হচ্ছে প্রজেকশন প্লেনটা সামওয়্যার হিয়ার, তাহলে দেখেন এইবার কিন্তু অবজেক্টের সাইজটা শুধুমাত্র এতটুক থাকবে। সো সেটা কিন্তু মাচ স্মলার দেন এখানে যা ছিল। সো যত আপনার অবজেক্ট থেকে প্রজেকশন প্লেনটা দূরে যাবে তত কিন্তু ইমেজের সাইজও ছোট হবে। ভাইস ভার্সা, অবজেক্টের যত কাছে আপনার প্রজেকশন প্লেন থাকবে সাইজটাও অলমোস্ট সেম অ্যাজ অবজেক্ট হবে। কিন্তু এটা কোথায়? এটা কিন্তু পার্সপেক্টিভ প্রজেকশনে। কিন্তু আপনারা তাকিয়ে দেখেন এই যে তিনটা হলো প্যারালাল প্রজেকশনের এক্সাম্পল। প্যারালাল প্রজেকশনের এক্সাম্পলে দেখেন এই অবলিক, স্পেসিফিকলি ক্যাবিনেট, এটাতে দেখেন এখানে অবজেক্টের যা সাইজ ওর ইমেজের সাইজও কিন্তু এক্স্যাক্টলি সেমই থাকবে। ডাজ নট ম্যাটার আপনি প্রজেকশন প্লেনকে পিছনে মানে অবজেক্টের কাছে নিয়ে আসেন ওর দূরে নিয়ে যান, শেপ অফ ইউর ইমেজ উড বি দি এক্স্যাক্ট অ্যাজ দ্য শেপ অফ ইউর অবজেক্ট। সিমিলারলি অর্থোগ্রাফিকেও দেখেন, এখানেও শুধু সামনের এই ফেসটা দেখা যাচ্ছে, একটা ফেস দেখা যাচ্ছে, বাট যেটাই হোক এই ফেসের যতটুক সাইজ বা যতটুক এরিয়া এটারও কিন্তু এক্স্যাক্টলি সেম এরিয়াই থাকবে। আইসোমেট্রিকে দেখেন, এখানেও এক্স্যাক্টলি যতটুক আছে সামনের এই পুরো পার্টটার এরিয়াও কিন্তু এক্স্যাক্টলি ততটুক থাকবে আপনার ইমেজে। আর এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, অ্যাকচুয়াল জিনিসটা কিন্তু 3D, বাট আমাদের ইমেজেস কিন্তু 2D হয়ে যায়। বাট যেটা আপনাদের এখন মাথায় রাখা উচিত, পার্সপেক্টিভে এই যে ফোর শর্টেনিং ব্যাপারটা, অবজেক্ট থেকে প্রজেকশন প্লেন যত দূরে যাবে ইমেজ আরও ছোটো হবে, সেটা কিন্তু প্যারালেলে কাজ করে না। প্যারালেলে আপনার অবজেক্ট থেকে প্রজেকশন প্লেন কত দূরে ডাজ নট ম্যাটার, অবজেক্ট যা সাইজ ইমেজের সাইজও এক্স্যাক্টলি সেমই থাকবে। এটাই হচ্ছে একদম ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন আপনার প্যারালেল এবং পার্সপেক্টিভ প্রজেকশন। সো এখানে তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নেই যে আরও কীভাবে ডিফার করতে পারে। তো এই যে পার্সপেক্টিভের ভিতরে আমাদের কি কি আছে, পার্সপেক্টিভের ভিতর আমাদের রিমেম্বার একটা সিওপি থাকে। সেই সিওপিটা কি? সেন্টার অফ প্রজেকশন, যেখানে এই যে প্রত্যেকটা প্রজেক্টরস এসে যে জায়গাটাতে হচ্ছে মিট করে বা কনভার্জ করে, এটা শুধু কিন্তু পার্সপেক্টিভে আছে। কিন্তু প্যারালাল প্রজেকশনে কিন্তু এই যে এক একটা প্রজেক্টরস অফ ইচ অফ দিজ অবজেক্ট টু ইমেজ, এখানে কিন্তু কোনো প্রজেক্টরই কনভার্জ করে না, আর বলতে পারি যে দে কনভার্জ অ্যাট ইনফিনিটি। তার মানে এখানে কিন্তু কোনো সিওপি এক্সিস্ট করে না। রাদার প্যারালেলে আমরা কোন জিনিসটা দিয়ে ডিফাইন করি? প্যারালেলে হচ্ছে আমরা ডিরেকশন অফ প্রজেকশন ডিওপি দিয়ে ডিফাইন করি, কিন্তু সেটা কিন্তু আমরা পার্সপেক্টিভটাতে বলতে পারবো না। তো আমাদের এখান থেকে দেখে ফেলেছি যে ফোর শর্টেনিং শুধু পার্সপেক্টিভে আছে, আর প্যারালেলে কিন্তু কোনো ফোর শর্টেনিং নাই। মানে যতই অবজেক্ট থেকে কাছে বা দূরে আমরা নেই, আমাদের সাইজ অফ ইমেজ এক্স্যাক্টলি সেমই থাকে। সো এক্সাম্পল যদি আপনাদেরকে জিজ্ঞেস করে, তাহলে পার্সপেক্টিভ প্রজেকশনে হচ্ছে 1, 2, 3 ভ্যানিশিং পয়েন্টস। আর ভ্যানিশিং পয়েন্টস মানে কি সেটা আমরা একটু পরেই দেখছি। আর প্যারালেলের এক্সাম্পল হচ্ছে অর্থোগ্রাফিক, আর অবলিকের ভিতরে হচ্ছে ক্যাবিনেট আর ক্যাভেলিয়ার। সো এই ডায়াগ্রামটা হলো একটা পার্সপেক্টিভ প্রজেকশনের এক্সাম্পল। তো এখানে কি হচ্ছে আর কোন জিনিসটাকে আমরা ভ্যানিশিং পয়েন্ট বলছি, এটা দেখার আগে আমরা উপরে এই ক্লাসিফিকেশন ডায়াগ্রামটা যদি দেখি, পার্সপেক্টিভ প্রজেকশনকে আমরা ফার্দার আরও 3টা ক্লাসে সাবডিভাইড করেছিলাম ইন্টু 1 পয়েন্ট, 2 পয়েন্ট আর 3 পয়েন্ট। তো এই পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে? এগুলোই হচ্ছে ভ্যানিশিং পয়েন্টস। এই ডায়াগ্রামটাতে আমরা এখন ফোকাস করে দেখি। সাপোজ এই প্রজেকশন প্লেনে এই ইমেজের ভিতর তো অনেক মাল্টিপল অবজেক্টস আসে, যেমন এই রেলওয়ে ট্র্যাকস, পাশে এই রক্স, এই পাশে ট্রি, স্কাই, হোয়াট এভার। এখন আপনারা খেয়াল করে দেখেন এই প্রজেকশন প্লেন থেকে সাপোজ এই রেলওয়ে ট্র্যাকটা নিয়ে চিন্তা করেন, রেলওয়ে ট্র্যাকের এই পয়েন্টটা যত কাছে, এই পয়েন্টটা কিন্তু প্রজেকশন প্লেন থেকে ততটুকু কাছে না, তাই তো? কিন্তু ইন রিয়ালিটি আমরা তো জানি রেলওয়ে ট্র্যাকসের প্রত্যেকটা মাঝখানে স্পেসিং তো সেম, রেলওয়ে ট্র্যাকস তো প্যারালেল হয়, মানে এখান থেকে এতটুক ওর যতটুক ডিস্টেন্স
এখান থেকে এতটুকু তো সেম ডিস্টেন্সই হওয়া উচিত। হাউএভার পার্সপেক্টিভ প্রজেকশনে কি হয়, অবজেক্টটা আপনার প্রজেকশন প্লেন থেকে যত দূরে যেতে থাকবে আপনার ওভারঅল ইমেজেসগুলোও কি তত ছোট হয়ে যেতে থাকবে ইন সাইজ। তো তার মানে যেহেতু এই পয়েন্টটা সাপোজ P2 আর এই পয়েন্টটা হচ্ছে আপনার P1, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝখানে এই পয়েন্টগুলোর ভিতরে আপনি যতটুকু স্পেসিং দেখতে পাবেন, এই পয়েন্ট থেকে সাপোজ এই পয়েন্টের মাঝখানে সেই স্পেসিংটা কিন্তু আপনি আরও ছোট করে দেখবেন। সিমিলারলি এই আশেপাশের এই প্রত্যেকটা জায়গায় এই ইমেজেরগুলোর ভিতরেও কিন্তু একই জিনিস হবে। তো এরকম করতে করতে আলটিমেটলি আপনি যদি এই প্রজেক্টরসগুলোকেই আবার এই লাইনের মতো এখানে এক্সট্রাপুলেট করে করে দেখেন, দেখবেন এখানেও কিন্তু একটা সার্টেন পয়েন্টে এসে ওরা কিন্তু কনভার্জ করবে। আর ওই পার্টগুলোই কিন্তু ইন রিয়ালিটি আমরা যখন 3D ওয়ার্ল্ডে কোনো কিছু দেখি সেই পয়েন্টসগুলোর বিয়ন্ড কিন্তু আমরা আর কোনো কিছু দেখতে পাই না। তাই তো এই পয়েন্টগুলোকেই এই পিকচারে কিন্তু এখানে একটা ভ্যানিশিং পয়েন্ট শুধু নোট করা। আমরা যদি এই সেম সিনারিটাকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ছবিটা নিতাম তাহলে কিন্তু মাল্টিপল এরকম ভ্যানিশিং পয়েন্টস হতেই পারতো। সো হেন্স এই ছবিটাতে যেহেতু আমরা একটা ভ্যানিশিং পয়েন্ট দেখছি, হেন্স 1 পয়েন্ট পার্সপেক্টিভ প্রজেকশন আমরা এখানে বলতেই পারি। সিমিলারলি এই এক্সাম্পলটা যদি আমরা দেখি যে এই ছবিটা আমরা যদি একদম বরাবর এই সামনে থেকে নিতাম, লাইক দি এক্সাম্পল অফ দ্য রেলওয়ে ট্র্যাক, তাহলে এই প্রজেক্টরসগুলো এই জায়গাটায় এসে কিন্তু ভ্যানিশ হয়ে যেত। তার মানে বিয়ন্ড দিস পয়েন্ট আমরা কিন্তু আর কোনো কিছু দেখতে পেতাম না। এই সেম ছবিটাকে আমরা যদি সাপোজ এই পয়েন্ট বরাবর এখান থেকে বরাবর যদি আমরা ছবিটা দেখি তো এরকম দেখতে হয়ে যায়। এইবার কিন্তু দেখেন এখান থেকে এই প্রজেক্টরসগুলো এই জায়গাটায় এসে ভ্যানিশ করবে, বিয়ন্ড দিস পয়েন্ট আমরা কিছু দেখতে পাবো না। সিমিলারলি এখান থেকেও কিন্তু একটা সেকেন্ড ভ্যানিশিং পয়েন্ট এক্সিস্ট করবে যেটার বিয়ন্ড আমরা অ্যাগেন এই ছবিটাতে দেখতে পারবো না। এটাই কিন্তু তখন 2 পয়েন্ট পার্সপেক্টিভ প্রজেকশন হয়ে যাবে। সিমিলারলি একই ইমেজটা এবার যদি সাপোজ একটু উপর থেকে আমরা ছবিটা নেই, রাইট, যেমন এখানে যেখানে আমরা এই কিউবের নিচের পার্টটাও দেখতে পাচ্ছি, সাপোজ হিয়ার, এইখানে কিন্তু আমাদের একটা থার্ড ভ্যানিশিং পয়েন্ট এক্সিস্ট করবে। সো এটা তখন আমাদের হয়ে যাবে 3 পয়েন্ট পার্সপেক্টিভ প্রজেকশন। হেন্স আমাদের তাহলে পার্সপেক্টিভ প্রজেকশনে আমাদের এক একটা প্রজেক্টরস কখনোই কিন্তু প্যারালাল থাকে না, ওরা একটা সার্টেন পয়েন্টে গিয়ে কিন্তু কনভার্জ করে, যে পয়েন্টটাকে আমাদের বলা হয় সেন্টার অফ প্রজেকশন পয়েন্ট। আর 1 পয়েন্ট হতে পারে, 2 পয়েন্ট, 3 পয়েন্ট পার্সপেক্টিভ হতেই পারে। তাই তো এটাই কিন্তু আমাদের পার্সপেক্টিভ প্রজেকশনটা, আর আমাদের হিউম্যান পার্সপেক্টিভও কিন্তু এটাই। প্যারালাল প্রজেকশন অবভিয়াসলি এখানে তো কোনো ফোরশর্টেনিং নেই, মানে অবজেক্টটা আপনার ইমেজ আপনার প্রজেকশন প্লেন থেকে যতটা কাছে বা দূরে যায় শেপটা কিন্তু এক্স্যাক্টলি সেমই থাকে। তার মানে তো এটা রিয়েলিস্টিক কোনো ইমেজ প্রডিউস করতে পারে না, তাই তো। তো তাহলে প্রজেকশন প্লেনের দরকার কি, কোথায় এটার ইউজফুলনেস আসে বা অ্যাপ্লিকেশনস আসে? অ্যাপ্লিকেশনস আছে হচ্ছে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসের ভিতর বা আর্কিটেকচারের জন্য যখন আমরা ধরেন ডিজিটাল সফটওয়্যারে এরকম মডেলিং করি, সিমুলেট করার চেষ্টা করি, তাই তো, যেমন গেম ডেভেলপমেন্টের ভিতর, তখন কিন্তু আমাদের এই ফোরশর্টেনিং ফিচারটাই দরকার হয় না, আমরা চাই যেন না থাকে। কেন? বিকজ আমরা যে জিনিসটাকে ডিজাইন করছি সেটার এক্স্যাক্ট শেপ বা ডিমেনশন দেখতে কতটুকু সাইজ হবে, কীরকম দেখতে হবে, সেটাই কিন্তু আমাদের গোলটা থাকে। সো ওই সব কেসেসে যদি ফোরশর্টেনিং চলে আসে তখন কিন্তু রাদার আমাদের জন্য একটা প্রবলেম দাঁড়া হয়ে যায়, তাই তো। তো এই সব কেসেসের অ্যাপ্লিকেশনসের ভিতরেই কিন্তু প্যারালাল প্রজেকশন পড়ে, ইভেন দো এই ইমেজেসগুলো কিন্তু অফকোর্স রিয়েলিস্টিক না। প্যারালাল প্রজেকশনের ভিতরে আমরা জানি প্রজেক্টরসগুলো কোথাও কনভার্জ করে না, ওখানে কোনো সিওপি এক্সিস্ট করে না, রাদার একটা ডিরেকশন অফ প্রজেকশন বা ডিওপি এক্সিস্ট করে। নো ফোরশর্টেনিং, objects that are far away appear the same size as the closer ones, সবাই সেম সাইজের ইমেজই কিন্তু প্রডিউস করছে। আচ্ছা, এরপর এই লাইনটা বোঝার আগে আমরা তাহলে একটু ডায়াগ্রাম ওয়াইজ দেখে আসি যে কোনটা কীরকম দেখতে হয়। সো সবার প্রথমে আমরা অর্থোগ্রাফিক প্রজেকশনটা নিয়ে চিন্তা করি। প্যারালালের ভিতরে আমাদের অর্থোগ্রাফিক আর অবলিক প্রজেকশন ছিল, কোনটার ভিতরে কি ডিফারেন্স? তো সেম আছে কি কি সেগুলো আমরা দেখি। একটা অবজেক্ট তো থাকবেই, সো সাপোজ আমার এটা হচ্ছে পয়েন্ট পি, যেখানে এটা এ দেওয়া, তো এর যে ইমেজটা ক্রিয়েট হবে
প্রজেকশন প্লেন পিপির ওপর, সেটাই তো থাকবে আমার এ প্রাইম। সিমিলারলি এখানে বি যা, এখানেও বিটা বি প্রাইম হয়ে যাবে, এবং এখানে এ আর বি এর মাঝখানে যতটুকু ডিস্টেন্স এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেমই থাকবে, বিকজ এটা প্যারালাল প্রজেকশন। এবার খেয়াল করে দেখেন অর্থোগ্রাফিক প্রজেকশনে আমাদের প্রজেকশনটা একদম স্ট্রেট বরাবর প্রজেক্ট হয়, মানে অবজেক্টের ইমেজ দেখেন একদম স্ট্রেট বরাবর ক্রিয়েট হয়েছে এই জায়গাটায়। তো আমরা বলতে পারি যে এইখানে যে এই প্রজেক্টরসগুলো আমাদের আছে, এই প্রজেক্টরসগুলো কিন্তু আমাদের এই প্রজেকশন প্লেনের সাথে কতটুকু অ্যাঙ্গেল মেক করছে, 90 ডিগ্রি মেক করছে, কিন্তু মানে একদম বরাবর যাচ্ছে। তো আমাদের এই প্লেনের সাথে যদি কোনো নর্মাল ভেক্টরকে আমরা ইম্যাজিন করি, তো যদি নর্মাল ভেক্টর নেই, তার মানে এই প্রজেকশন প্লেনের নর্মাল ভেক্টর তো ইদার এই ডিরেকশন বা এই ডিরেকশনই হবে, তাই তো? বাট সেই নর্মাল ভেক্টরের সাথে কিন্তু এই প্রজেক্টরসগুলো তখন কি পারফেক্টলি অ্যালাইন করবে না যদি এটা অর্থোগ্রাফিক প্যারালাল প্রজেকশন হয়। সো এই কথাটাই দেখেন এই জায়গাটায় লেখা, ফর অর্থোগ্রাফিক দ্য ডিওপি মানে ডিরেকশন অফ আমার প্রজেকশন, মানে প্রজেক্টরসের ডিরেকশনগুলো কিন্তু ইজ ইকুয়াল টু নর্মাল ভেক্টর অফ দ্য প্লেন। বাট এখানে যদি খেয়াল করে দেখেন অবলিক প্রজেকশনের ভিতর, অবলিক প্রজেকশনের ভিতর এটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে ওর ইমেজ। সিমিলারলি বি এর জন্য বি প্রাইম, দুইজনের মাঝখানে অফকোর্স এখানে অবভিয়াসলি সেম থাকবে ডি এর ভ্যালু। বাট এইবার দেখেন এইবার একদম বরাবর সোজা প্রজেক্ট না করে একটা সার্টেন অ্যাঙ্গেলে বাঁকিয়ে একটা ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে প্রজেকশনটা করেছে। সো এইভাবে সোজা না গেলে একটু এই জায়গাটা একটা অ্যাঙ্গেল ইনক্লাইনেশন করে কিন্তু এখানে ছবিটাকে ওরা প্রজেক্ট করছে। বাট অর্থোগ্রাফিক প্রজেকশনে দেখেন একদম এই প্রজেকশনটা বা ইমেজ প্রডিউসিংটা স্ট্রেট বরাবর হয় টু দ্য প্রজেকশন। মানে আমরা তখন বলতে পারি প্রজেক্টরসগুলো এই প্রজেকশন প্লেন পিপির সাথে পারফেক্টলি 90 ডিগ্রি ক্রিয়েট করে এইভাবে। বাট এই জায়গাটায় আপনারা যদি চিন্তা করে দেখেন দিস ইজ নট 90 ডিগ্রি, কিন্তু এটা হচ্ছে অবলিকের ক্ষেত্রে। তা অবলিকের ভিতরে আমাদের আরও দুইটা ক্লাসেস ছিল, সেই একটা হচ্ছে আমাদের এই ক্যাভেলিয়ার আর আরেকটা ছিল আমাদের ক্যাবিনেট। তো অবলিক যেরকম একটা সার্টেন অ্যাঙ্গেলে প্রজেকশনটা করে, তার মানে ক্যাভেলিয়ার আর ক্যাবিনেটও সেম জিনিস ফলো করবে। বাট এই যে দেখেন অর্থোগ্রাফিক যেহেতু প্রজেকশনটা একদম বরাবর করে, সো দেখেন এটা যদি একটা ক্যাবিনেটের মতো আপনারা চিন্তা করেন, ক্যাবিনেটটার তো আশেপাশে ওর উপরের সারফেস, সাইডের সারফেস আছে, বটমটাও আছে। বাট হ্যাঁ, বটমটা একদম দেখতে পারবো না। কেন দেখতে পারবো না? কারণ অর্থোগ্রাফিকে আমরা কিন্তু একদম বরাবর সোজা দেখছি জিনিসটা, তাই তো? অবজেক্টটা একদম সোজাসুজি 90 ডিগ্রি বরাবর টু দ্য প্রজেকশন প্লেন ইমেজটা জেনারেট করে। সো তার মানে অ্যাট আ টাইম কিন্তু আমরা একটা ফেসই দেখতে পাবো। সো এই যে দেখেন আমরা জাস্ট এই ফ্রন্ট ফেসটা দেখতে পাচ্ছি, এই যে জাস্ট দ্য ফ্রন্ট পার্ট। আশেপাশে এখানেও কিন্তু এরকম লেয়ার্স থাকতেই পারে উপরে এরকম, বাট এগুলো কিন্তু আমরা দেখছি না, জাস্ট একটা সাইড দেখতে পাচ্ছি অর্থোগ্রাফিক যদি হয়। আমরা যদি একদম ইনিশিয়াল এই ডায়াগ্রামটা এখন খেয়াল করে দেখি, সো এই যে দেখেন অর্থোগ্রাফিকের এখানে যেহেতু একদম বরাবর স্ট্রেইট আসে প্রজেক্টরসগুলো, জাস্ট একটা ফেসই কিন্তু এখানে প্রজেক্ট হচ্ছে। বাট এই যে অবলিকের এখানে ক্যাবিনেট দিয়ে দেখানো, এখানে দেখেন যেহেতু একটা সার্টেন অ্যাঙ্গেলের প্রজেকশনটা হয়, সো আমরা কিন্তু মাল্টিপল সাইডস দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু অবলিকে পসিবল, অর্থোগ্রাফিকে না। আচ্ছা, এইবার তাহলে দেখি অ্যান্ড আরেকটা ডিফারেন্স তাহলে কি দাঁড়ালো ক্যাভেলিয়ার আর ক্যাবিনেটের মাঝখানে। যদি আপনারা নোটিস করে থাকেন বাই নাও, ক্যাভেলিয়ার আর ক্যাবিনেটের ভিতরে ওরা তো সেম অবজেক্টটাকেই ইমেজটা ক্রিয়েট করবে, প্রজেক্ট করবে অন আওয়ার পিপি, রাইট? সো ক্যাভেলিয়ার হচ্ছে ফুল ডেপথে আপনাকে দেখাবে পুরো ইমেজটা অফ ইটস অ্যাকচুয়াল সাইজ। সো এটা কিন্তু ক্যাভেলিয়ারের ভিতরে শুধু পসিবল হয়, দেখেন ফুল ডেপথে আপনাকেও ছবিটা ইমেজটা দেখাবে প্রজেকশনে। বাট ক্যাবিনেটে হচ্ছে এটা হাফ ডেপথে দেখায়। অ্যান্ড এটা হচ্ছে অনেক সময় ডিপেন্ডিং অন আপনি কোন সফটওয়্যারে কাজ করছেন, কোন জিনিসের জন্য আপনি প্রজেকশনটা করছেন বা রেন্ডারিংটা করছেন, তখন ইট ডিপেন্ডস অন সেটাকে আপনি ফুল ডেপথে দেখাতে চান নাকি হাফ ডেপথে দেখাতে চান। বাট যদি ফুল ডেপথ বলে দেয় তার মানে সেটা তখন হবে ক্যাভেলিয়ার প্রজেকশন,
আর যদি আপনাকে হাফ ডেপথ বলে দেয় তাহলে সেটা আপনি ধরে নেবেন ক্যাবিনেট প্রজেকশন। আচ্ছা, সো তাহলে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন অর্থোগ্রাফিক আর অবলিক হলো অর্থোগ্রাফিক একদম 90 ডিগ্রি মেক করে উইথ ইউর পিপি, এই কারণে আমরা অ্যাট আ টাইম একটা সাইড দেখতে পাচ্ছি, বাট অবলিক মোর স্পেসিফিকলি ক্যাভিলিয়ার আর ক্যাবিনেট একটা সার্টেন অ্যাঙ্গেলে প্রজেকশনটা করে, এই কারণে আমরা মাল্টিপল সাইডস দেখতে পাই, বাট ক্যাভিলিয়ার সেটা ফুল ডেপথ পর্যন্ত দেখায় অফ দি অবজেক্ট ইটসেলফ, বাট ক্যাবিনেট সেটার হাফ ডেপথ পর্যন্ত দেখায় ইমেজটাকে। ওকে, সো এটা হচ্ছে আমাদের, আপনাদেরকে যদি এক্সামে কখনো প্যারালাল প্রজেকশন বা পার্সপেক্টিভ প্রজেকশনের ডায়াগ্রামস ড্র করতে বলে, সো প্যারালালের জন্য আপনারা এটা ফলো করতে পারেন, আর পার্সপেক্টিভের জন্য একদম শুরুতে আমরা যে ডায়াগ্রামটা দেখেছিলাম এই অ্যানাটমি 1, এটা আপনারা শো করতে পারেন, অর ইনফ্যাক্ট এই ডায়াগ্রামগুলো ইউজ করতে পারেন, এটা ফর পার্সপেক্টিভ, এটা ফর প্যারালাল। আচ্ছা, এখন তাহলে আমরা দেখব যে কিভাবে আমরা ট্রান্সফরমেশনে কী শিখেছিলাম। ট্রান্সফরমেশন মানে কি আমরা শিখেছিলাম, কারা ট্রান্সফরমেশন সেটা আমরা শিখেছি, আলটিমেটলি এটাও তো একই জিনিস। আমরা তখন বের করেছিলাম যে যদি রোটেশন, স্কেলিং, শেয়ারিং করতে হয় তাহলে রোটেশন মেট্রিক্স দেখতে কীরকম, স্কেলিং মেট্রিক্স দেখতে কীরকম। সিমিলারলি এইবারও তো আমরা ট্রান্সফরমেশনসই করছি, প্রজেকশন তো ইজ আ টাইপ অফ ট্রান্সফরমেশনই, সো তাহলে এইবারও হোমোজিনিয়াস কোঅর্ডিনেট আমরা ইউজ করব, তাই না? সো হোমোজিনিয়াস কোঅর্ডিনেট ইউজ করব, আমাদেরকে তো সবসময় 3D কোঅর্ডিনেটই দিয়ে দিবে, সো 3x3 আমাদের দেখারও আর দরকার নেই, বিকজ অলওয়েজ আমাদের ইউজ করতে হবে কি 4x4 হোমোজিনিয়াস ম্যাট্রিক্স, তাই তো, বিকজ 3D পয়েন্ট টু 2D পয়েন্ট আমরা কনভার্ট করব। আচ্ছা, এবং এইবার আমাদের কি বের করতে হবে, আমরা কি কি শিখেছি, আমরা পার্সপেক্টিভ প্রজেকশন শিখলাম, এরপর প্যারালাল প্রজেকশন শিখলাম, ওইটার ভিতরে 3টা ক্লাসেস আছে, অর্থোগ্রাফিক, ক্যাভিলিয়ার আর ক্যাবিনেট। তো প্যারালেলের ভিতরে 3 ধরনের প্রজেকশন আমরা দেখেছি। সো এখন তার মানে 3 ধরনের প্রজেকশনের জন্য প্রজেকশন মেট্রিক্সও 3 টাইমস এরকম ডিফারেন্ট হবে, তাই তো। তো আমাদের এখন গোল হচ্ছে জাস্ট টু ফাইন্ড আউট যে এই প্রজেকশন মেট্রিক্সগুলো দেখতে কীরকম হয়, এটাই তো টার্গেট। তো আমরা কিন্তু এটা অলরেডি জানি যে এটাই হবে হচ্ছে আমাদের প্রজেকশন মেট্রিক্সটা, এটা আমাদের ইনপুট কোঅর্ডিনেট। তারপর এখানে আমরা যখন ওভারঅল ক্যালকুলেশনটা করব, আমাদের লাস্টে যদি প্রত্যেকটা ভ্যালুর সাথে এই ডাব্লিউ, আমাদের যে আগে ডামি প্যারামিটারটা ছিল, সেটা যদি এখানে মাল্টিপ্লাইড হয়ে চলে আসে, এইটা তো আমাদের ফাইনাল অ্যান্সার না, আমাদের ফাইনাল অ্যান্সার দেখতে তো এরকম হতে হবে। সো এক্স প্রাইমকে যদি আমরা এক্স প্রাইম ডাব্লিউকে যদি আমরা এক্স প্রাইম বানাতে চাই, তাহলে এটার সাথে আমাদের কি করতে হবে, ডাব্লিউ দিয়ে ডিভাইড করে নিতে হবে। আর এটা আমরা কিভাবে বুঝতে পারি, আমরা জানি এই প্যারামিটারটা সবসময় আসতে হবে অ্যাজ 1। তো বেসিকলি এই প্যারামিটারটা আপনারা দেখবেন মাল্টিপ্লিকেশনের পর একটা ডিফারেন্ট ভ্যালু চলে আসবে, 1 আসবে না। সো হোয়াট এভার ভ্যালু ইট কামস, সাপোজ এখানে যদি আপনার 19.5 চলে এসেছে, আপনারা তো জানেন আউটপুটে আমার এই প্যারামিটারটা 1 হতে হবে, তার মানে 19.5কে কী দিয়ে ডিভাইড করলে 1 পাবো, 19.5 দিয়েই। সো শুধু কি একে একা করব, বিকজ ওর থাকার কারণে তো এরা 3 জনও এফেক্টেড হয়েছে, সো তার মানে 19.5 দিয়ে এদের সবাইকে আমরা ডিভাইড করে নিব। ফাইনালি দেখবেন আপনার এখানে 4th প্যারামিটারটা 1 চলে আসবে, অ্যান্ড দিস এগুলা হচ্ছে আপনার হয়ে যাবে অ্যাকচুয়াল আউটপুট কোঅর্ডিনেটটা পি প্রাইম পয়েন্টের জন্য। তো এখন তাহলে দেখি আমরা কিভাবে ডেরাইভ করতে পারি। ওকে, এই ডায়াগ্রামটা আমরা খেয়াল করে দেখি। আচ্ছা, সো এখন আমরা প্যারালাল প্রজেকশনের যে জেনারেল মেট্রিক্সটা দেখতে কীরকম হয় সেটা আমরা ডেরাইভ করার চেষ্টা করব এবার। তো আমরা কিছু কিছু জিনিস আগে সেট করে নেই। আমাদের সাপোজ এটা হচ্ছে পয়েন্ট পি, যে পয়েন্ট পি এর প্রজেক্টেড পয়েন্ট পি প্রাইমটাই আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে এবার আমাদের প্রজেকশন প্লেন, যেটা হচ্ছে আমাদের একটা সিম্পল এক্স ওয়াই প্লেন। আর এক্স ওয়াই প্লেনটা জেড ইকুয়ালস টু কততে এক্সিস্ট করছে, এখানে আমরা ধরে নিচ্ছি যে এই এক্স ওয়াই প্লেনটা এক্সিস্টস অ্যাট জেড ইকুয়ালস টু 0-তে। তো তার মানে এই প্লেনের উপর যতগুলো আপনার কোঅর্ডিনেট থাকবে, প্রত্যেকটা কোঅর্ডিনেটের জেডের ভ্যালু কত আসবে, 0 আসবে। তো এই জিনিসটা আমাদের ফিক্সড এখানে। এরপর তাহলে আমরা দেখি কিভাবে পয়েন্ট পি থেকে পি প্রাইমে আমরা আসতে পারি। সো সাপোজ ইন জেনারেল আমরা ধরি যে পয়েন্ট পি এর প্রজেক্টেড
পয়েন্টটা মানে পি প্রাইম আসবে হচ্ছে এই জায়গাটায়, যেখানে পি যদি এক্স ওয়াই জেড হয়ে থাকে, এই পি প্রাইমটা হবে এক্স প্রাইম, ওয়াই প্রাইম আর জেড প্রাইম। এই তিনটার ভ্যালুই আমাদের এবার বের করতে হবে। এইবার আমরা একটা জিনিস শিওর বলতে পারি, মাত্র আমরা দেখেছি এক্স ওয়াই প্লেনটা যেহেতু জেড ইকুয়ালস টু জিরোতে এক্সিস্ট করছে, জেড ইকুয়াল জিরোতে আছে, তো তার মানে জেড প্রাইম এই প্লেনের উপর প্রত্যেকটা জেডের ভ্যালু থাকবে কিন্তু জিরো। সো জেড প্রাইম ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা জানি অলরেডি। এখন অর্থোগ্রাফিক প্রজেকশনের কথা আমরা চিন্তা করে দেখি। রিমেম্বার, অর্থোগ্রাফিক প্রজেকশনে আপনার যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা একদম বরাবর জাস্ট সামনে চলে যাবে বা পিছনে চলে যাবে, ডিপেন্ডিং অন আপনার প্রজেকশন প্লেনটা কোথায় আছে, তাই তো? সো প্রজেকশন প্লেনের আমরা যদি চিন্তা করি অর্থোগ্রাফিক্যালি, তার মানে পিটা যদি এখানে থেকে থাকে একদম স্ট্রেট বরাবর এই পয়েন্টটাই হবে কিন্তু আমাদের পি প্রাইম পয়েন্ট, রাইট? যদি এটা অর্থোগ্রাফিক প্রজেকশন হয়ে থাকে, তাই তো? সো তার মানে একদম যদি বরাবর সোজা আসে, এইখানে পি এর এক্স আর ওয়াই যা ছিল, পি প্রাইমের এখানে কিন্তু এক্স আর ওয়াই এক্স্যাক্টলি ওই ভ্যালুটাই থাকবে। জাস্ট কোন কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে, আমরা বলতে পারি পিছন থেকে পয়েন্টটাকে টেনে জাস্ট সামনে নিয়ে এসেছি। অ্যান্ড এই বরাবর আমাদের কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস। তো আগে এখানে জেডের ভ্যালু যা ছিল, এখানে হচ্ছে এই প্লেনটা কততে আসে? জেড ইকুয়ালস টু জিরোতে আসে। তো তার মানে পি প্রাইমের এখানে জেডের ভ্যালু হচ্ছে জিরো। তো এরপর আমরা যদি একটু ডিফারেন্টভাবে জিনিসটাকে দেখি ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেল, এই পয়েন্টটা তো এটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই আর জিরো। সো জেডটাকে আমরা বাদ দিয়ে ধরি, এই এক্স ওয়াই প্লেনটা আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে ওদের অরিজিনটা। সো এখান থেকে এতটুক, তার মানে এই দিক থেকে এদিকে এতটুক ডিস্টেন্সটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স হয়, তার মানে এই জিরো থেকে এতটুক ডিস্টেন্সও হচ্ছে আমাদের এক্স। সিমিলারলি এই পয়েন্টটা হচ্ছে ওর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে ওয়াই, তার মানে জিরো থেকে এতটুক হাইটের যে ডিস্টেন্সটা সেটাও হচ্ছে তার মানে ওয়াই। সো এতটুক হচ্ছে ওয়াই এবং এতটুক হচ্ছে এক্স। বাট এটা তো আমাদের অ্যাকচুয়াল প্রজেক্টেড পয়েন্টটা না, এটা তো আমরা একটু আশেপাশে যেন প্যারামিটার্সগুলো ডিফাইন করা যায় এই জন্য আমরা ধরে নিয়েছিলাম একটা অর্থোগ্রাফিক্যাল প্রজেকশন সিনারিও। বাট অ্যাকচুয়ালি তো আমরা ইন জেনারেল কী ধরছি, এটা হচ্ছে আমাদের পি আর এটা হচ্ছে পি প্রাইম। আমরা জাস্ট জানি পি প্রাইম পয়েন্টটা যেহেতু এক্স ওয়াই প্লেন বা জেড ইকুয়ালস টু জিরোতে, সো জেড প্রাইমের ভ্যালুটা জিরো হবে। তাহলে এক্স প্রাইম কী হবে? সাপোজ এই যে অর্থোগ্রাফিক প্রজেক্টেড পয়েন্টটা যেটা এখানে হওয়ার কথা, এটা যদি অন্য কোনো ক্যাভিলিয়ার বা ক্যাবিনেট হতো, যেটা আমরা ইন জেনারেল ধরে রেখেছিলাম এই পি প্রাইম পয়েন্টটাতে হবে, তো আমরা বলতে পারি এখান থেকে এতটুক পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমাদের ল্যামডা, এবং এই ল্যামডা এক্স অ্যাক্সিসের সাথে তার মানে কতটুক অ্যাঙ্গেল কভার করে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এতটুক, যেটাকে আমরা বলছি বিটা। সো তার মানে এখান থেকে এতটুক ল্যামডা এক্স অ্যাক্সিসের সাথে কভার করলে কতটুক অ্যাঙ্গেল? বিটা অ্যাঙ্গেল। তো এইবার আমি যদি এক্স প্রাইম কোঅর্ডিনেটটাকে বের করতে চাই, সো এক্স প্রাইম তো বেসিকলি এই জায়গাটাতে, তাই তো? সো তার মানে এক্স প্রাইম হচ্ছে এতটুক প্লাস এখান থেকে এতটুক, আর এখান থেকে এতটুক তার মানে কত? আমরা কিন্তু সেটা মাত্র বের করে এসেছি। এই এতটুক বেসিকলি হচ্ছে আমাদের এক্স। সো এক্স প্লাস এতটুকটা বের করতে হবে। সো আমরা জানি এখান থেকে এতটুক হচ্ছে আমার ল্যামডা, এখান থেকে এতটুক হচ্ছে আমার অ্যাঙ্গেল বিটা। সো আমি যদি এতটুক লেন্থ বের করতে চাই ইউজিং পাইথাগোরাস, তো তাহলে এটা তাহলে কি দাঁড়িয়ে যাবে? ইজন্ট দিস জাস্ট ল্যামডা ইন্টু কস বিটা? সো তার মানে এখান থেকে এতটুক হচ্ছে এক্স আর এইখান থেকে এতটুক হচ্ছে আমাদের প্লাস ল্যামডা কস বিটা। সো তাহলে এক্স যদি আমার আগের পি পয়েন্টার থেকে থাকে, পি প্রাইমের এক্স প্রাইম হচ্ছে তাহলে জাস্ট এক্স প্লাস ল্যামডা কস বিটা। সিমিলারলি আমি যদি ওয়াই প্রাইমটাকেও বের করতে চাই, উই নো দ্যাট এখান থেকে এতটুক হচ্ছে আমার শুধু ওয়াই ভ্যালু, এইখানে যদি আমার এই ওয়াই প্রাইমটা থাকে তার মানে আমার এই পুরো লেন্থটা বের করতে হবে। এখান থেকে এতটুক হচ্ছে হোয়াট এভার ইজ দিস মাচ, যেটা আমার ওয়াই, আমার এখান থেকে এতটুক ডিস্টেন্সটা বের করতে হয়। অ্যাগেন আমি যদি এই ট্রায়াঙ্গেলটা ফলো করি, তাহলে এই ট্রায়াঙ্গেলে আমি পাইথাগোরাস যদি ইউজ করি তাহলে এইটা চলে আসে অ্যাজ ল্যামডা সাইন বিটা। তো তাহলে আমার ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই প্লাস ল্যামডা সাইন বিটা।
এখান থেকে আমি আমার ইনিশিয়াল যে ইনপুট পয়েন্টটা আর আউটপুট যে পয়েন্টটা আসবে আমি কিন্তু পেয়ে গেলাম ইকুয়েশনসগুলো। সো লাস্টে আমরা কিন্তু ট্রান্সফরমেশন চ্যাপ্টারে দেখে এসেছি আউটপুট পয়েন্টের যদি আমি ইকুয়েশনস পেয়ে যাই সেখান থেকে কি আমি আমার ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারবো। সো ম্যাট্রিক্সটা দেখতে তাহলে কি হবে সেটা যদি আমরা এবার খেয়াল করে দেখি, বাট বিফোর জাম্পিং অন টু দ্যাট ম্যাট্রিক্সটা বের করার আগে আমরা এখানে দেখছি যে যদি আমরা ল্যামডা আর বিটা এগুলোকে ইউজ করে থাকি, ল্যামডা আর বিটার ভ্যালু এগুলো কিন্তু দুইটা আননোন ভ্যালুস, যেটা কিন্তু সবসময় আমাদের জানা থাকবে না। সো এগুলো যদি আমাদের জানা না থাকে আমরা কিন্তু ম্যাট্রিক্সটা কমপ্লিট করতে পারবো না। ম্যাট্রিক্সটা যদি আমরা কমপ্লিট না করতে পারি তাহলে তো আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে আউটপুট পয়েন্টটা তো বের করতে পারবো না। সো ইন অর্ডার টু নট হ্যাভ টু আননোন প্যারামিটার্স আমরা ল্যামডাটাকে অন্যভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড সেটা কীভাবে, এটা যদি আমরা এই সাইড থেকে ভিউ করার চেষ্টা করি, দেখেন আমার এইটা তো হলো পি পয়েন্টটা আর এটা হচ্ছে আমার পি প্রাইম পয়েন্টটা, অ্যান্ড এটা হচ্ছে আমার প্রজেকশন প্লেন পিপিটা। এইবার এখান থেকে এতটুক হচ্ছে বেসিকলি ডেল জেড, তার মানে এখানে পি এর ভ্যালু জেড যা আছে এখানে এটা হচ্ছে আমার প্রজেকশন প্লেনটা জেড ইকুয়ালস টু কততে আছে। তো আমরা তো এটা আগেই ডিসকাস করেছি যে এক্স ওয়াই প্লেনটা এই সিনারিওতে জেড ইকুয়ালস টু 0-তে আসে। তো তার মানে এদিকে ডেল জেড বুঝাচ্ছে পি জেড কততে আছে এবং প্রজেকশন প্লেনটা জেড কততে আছে, ওইটার ডিফারেন্সটাই হচ্ছে আপনার ডেল জেড। এই পার্টটা আপনি পুরোপুরি ভুলে যান। ইম্যাজিন এটা হচ্ছে একটা ব্রিক ওয়ালের মতো এই এক্স ওয়াই প্লেনটা। সো এই পার্টটা আমরা কমপ্লিটলি এখানে ইরেজ করে দিই সো দ্যাট আমাদের বুঝতে ইজি হয়। আচ্ছা, সো এগুলো আমরা কেন করছি, আমরা চাচ্ছি এই ল্যামডা আর এখানে যে আমাদের বিটা এখান থেকে কোনো একটা প্যারামিটার কমানো যায় কিনা বা অন্য একটা প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করা যায় কিনা উইচ ইজ ইজিয়ার টু ফাইন্ড ভ্যালু। আচ্ছা, তো এবার খেয়াল করে দেখেন ডেল জেড হচ্ছে আমার প্রজেকশন প্লেনটা অবজেক্টটা থেকে কতটুকু দূরে, সেটা হচ্ছে আমার ডেল জেড। আর এখানে যেটাকে পিছনে দেখেন অ্যালফা হিসাবে ডিনোট করেছিল, অ্যালফা হচ্ছে আমার এই যে প্রজেক্টরটা জানি কি ছিল, ইটস আ লাইন জয়নিং আমার অবজেক্ট টু ইটস ইমেজ। সো এই অরেঞ্জ পার্টটাই তো আমার প্রজেক্টরটা। সো প্রজেক্টরটা আপনার এই যে পিপি প্রজেকশন প্লেনের সাথে যতটুক অ্যাঙ্গেল মেক করবে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের অ্যালফা। সো এই পিছনের ট্রায়াঙ্গেলটাকে আমরা যদি আরেকটা ডিফারেন্টভাবে এটাকে একটু ঘুরিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে দেখেন এই জায়গাটাতেই কিন্তু আমাদের প্রজেকশন প্লেনটা দাঁড়ানো একদম এই জায়গা বরাবর। সো একদম এখান থেকে হচ্ছে উপরের দিকে আর কি প্রজেকশন প্লেনটা বরাবর। সো এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে প্রজেকশন প্লেনের উপর আমার পি প্রাইম। সো পি প্রাইম এই প্রজেক্টরের সাথে এই পিপি যে অ্যাঙ্গেলটা মেক করে সেটাই কিন্তু আমার অ্যালফা অ্যাঙ্গেলটা, এবং পি পয়েন্টটা আমার প্রজেকশন প্লেন থেকে কতটুকু দূরে জেড ডিস্টেন্স ওয়াইজ সেটাই কিন্তু হচ্ছে আমার ডেল জেডটা। এইবার এখান থেকে যদি আমি ডেল জেড এই ল্যামডা, এবং এই ল্যামডাটা আমি কেন বলছি, ল্যামডাটা কি ছিল, ল্যামডাটা ছিল এই পি থেকে যে একদম বরাবর অর্থোগ্রাফিক প্রজেক্টেড পয়েন্টটা হয় সেই পয়েন্ট আর অ্যাকচুয়াল পি প্রাইম পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সটা, সেটাই তো আমার ল্যামডা ছিল। এই যে দিস পার্ট, রাইট, এই যে একদম পি থেকে সোজা বরাবর অর্থোগ্রাফিক প্রজেকশন হলে কোথায় হতো, এখান থেকে অ্যাকচুয়াল যে বাকি দুটো অবলিক প্রজেকশন হলে যে জায়গাটায় হতো। সো এই ডিস্টেন্সটাই ছিল আমার ল্যামডা, রাইট, যেটা হচ্ছে এই যে এখানে। এইবার আমরা তাহলে ল্যামডাটাকে এই দুটো ভ্যালু দিয়ে কি রিপ্রেজেন্ট করতে পারি? ইয়েস পারি। উই নো এটা যদি একটা পাইথাগোরাস ট্রায়াঙ্গেল হয় তাহলে এটা হচ্ছে আমার অপোজিট, এটা হচ্ছে আমার অ্যাডজেসেন্ট, তাই তো। সো তাহলে tan alpha is equal to opposite by adjacent del z by lambda. So lambda আমি যদি সাবজেক্ট বানাই I can write it as del z by tan alpha কিন্তু। এবং আমরা এই এক্সাম্পলটাতে del z এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে ইটস বেসিকলি p যততে আছে, p তো আছে আমার z এ, মাইনাস xy প্লেনটা যতটুকু আছে, xy প্লেনটা আছে হচ্ছে at 0-তে। তো আমি যদি del z এর ভ্যালুটা বের করতে চাই ইটস জাস্ট z মাইনাস 0 which is equal to just z.
তো তাহলে এখানে কিন্তু আমি ল্যামডার জায়গায় লিখতে পারি z/tan alpha। সো দেখেন আমার z এর ভ্যালু কিন্তু ইনপুট কোঅর্ডিনেটের সাথেই আমরা জেনে থাকি, আর tan alpha হলো ইটস জাস্ট আমার কতটুক ইনক্লাইনেশন অ্যাঙ্গেলটা আছে বিটুইন হোয়াট আমার প্রজেক্টরটা আর প্রজেকশন প্লেনটা। সো এই ল্যামডা বের করা থেকে কিন্তু আমার এই অ্যালফাটা বের করা ইজ মাচ ইজিয়ার। সো তাহলে আমি যদি ল্যামডা তো z/tan alpha, আর আগে আমি ইকুয়েশনটা কি পেয়েছিলাম, আগে আমরা ইকুয়েশনসগুলো পেয়েছিলাম অ্যাজ এক্স প্রাইম ছিল x প্লাস ল্যামডা কস বিটা, y প্রাইম ছিল y প্লাস ল্যামডা সাইন বিটা। এবার ল্যামডাটা না ইউজ করে আমরা লিখব z/tan alpha। তো তাহলে সেটা যদি লিখি, এবার দেখেন আপনার ইকুয়েশনটা স্ট্যান্ডস অ্যাজ এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্লাস cos beta by tan alpha into z, y prime হচ্ছে y plus sin beta by tan alpha into z। তো এখান থেকে আমরা এখন লাস্টলি কি করব, ম্যাট্রিক্সটা ডেরাইভ করব। আর z প্রাইম এই এক্সাম্পলে আমাদের প্লেন কততে আছে, অ্যাট z 0তে আছে, তো তাহলে z প্রাইম হবে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা জাস্ট ম্যাট্রিক্সটা যদি ডেরাইভ করে নেই, অ্যান্ড ইয়েস আমাদের কিন্তু এই প্রজেক্টিভ ট্রান্সফরমেশনসও ডামি প্যারামিটার সব সময় কিন্তু আমরা 1 লিখে রাখবো। সো তাহলে এবার দেখি এই ইকুয়েশনগুলো ফলো করে আমরা যদি ম্যাট্রিক্সটা ডেরাইভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের ম্যাট্রিক্স এটা হয়ে যায়। এইবার আমরা চাইলে এটা দিয়েও ম্যাট্রিক্সটা লিখতে পারি, যেখানে বিটা আর অ্যালফা ভ্যালু ইউজ করে আমরা লিখছি। আমরা চাইলে কিন্তু ল্যামডার যে কম্বিনেশনটা ছিল সেটা দিয়েও কিন্তু ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে পারি। যেমন এখানে আমরা দেখি আমাদের তো যদি আমরা জেডটাকে না নিয়ে আসতাম তখন আমাদের ইকুয়েশনটা কিভাবে দাঁড়াতো, মানে আমরা যদি ল্যামডা ধরেই রাখতাম তাহলে তো আমাদের ইকুয়েশন দাঁড়িয়ে যেত অ্যাজ দিস, রাইট? বাট দেখেন এই ইকুয়েশনটাতে আমরা কিন্তু যদি শুধু এতটুকু আমাদেরকে বলে দেওয়া হতো, এই এতটুক, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে এখানে কি কোনো জেড আসে কিনা। এটা দেখে কিন্তু তখন আমরা যে ভুলটা করে ফেলতাম সেটা হচ্ছে এই যে কনস্ট্যান্টের কলমটা আমরা কিন্তু এখানে এসে ল্যামডা কস বিটা আর ল্যামডা সাইন বিটাটাকে বসিয়ে দিতাম। বাট আমরা সেই সেকেন্ড ট্রায়াঙ্গেলটা দেখে কিন্তু জানি যে ল্যামডা ইজ কনসিস্টিং অফ জেড কিন্তু। তো টেকনিক্যালি এখান থেকে যদি আমরা এটাকে কি করতে চাই, সাবজেক্ট বানাতে চাই, তো তাহলে দেখি কীরকম হয়। আমরা যদি কনসিডার করি যে জেড অ্যাজ 1, সেটা হচ্ছে আমার যে অবজেক্টটা, সে অবজেক্টটার এক্স ওয়াই আর জেডের ভ্যালুটাকে যদি আমরা 1 ধরি, আর ডেল জেড তখন কত হবে, তখন হবে জেড মাইনাস 0, মানে 1 মাইনাস 0 উইচ ইজ 1। তো তাহলে আমরা তো জানি ল্যামডা ছিল হচ্ছে জাস্ট জেড বাই ট্যান আলফা। তো এইবার আমরা জেডের জায়গায় যদি 1 বসাই তাহলে ল্যামডা কিন্তু জাস্ট ট্যান আলফা, তাই তো। তো এইবার আমরা যদি আগের ইকুয়েশনটা ইউজ করি, প্রথমে আমরা যেটা পেয়েছিলাম সেটা ইউজ করলে কিন্তু এই ম্যাট্রিক্সটা আসে। আর যদি ল্যামডার জায়গায় আপনারা জেড বাই ট্যান আলফা বসাতে চান তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সটা আসে। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা ম্যাট্রিক্স ইউজ করেই করতে পারেন। বাট জিনিসটা হলো এখানে তো আমরা সিম্পলিফিকেশনের জন্য ধরে নিয়েছি যে জেড ইজ ইকুয়াল টু 1, বাট ইন রিয়ালিটি আপনার অবজেক্টটা তো জেড ইকুয়ালস টু যে কোনো একটা ভ্যালুতে থাকতেই পারে, তাই না? সো ও যেই ভ্যালুতেই থাকুক সেটা তো জাস্ট আমি এইভাবে করে বাইরে লিখে দিতে পারি, রাইট? যে ল্যামডা হচ্ছে 1 বাই ট্যান আলফা। তো এইটাই তো আমি আগে এখানে লিখে রেখেছিলাম, রাইট? যেখানে আমরা জেডটাকে 1 ধরে দেখেছিলাম ল্যামডা ইজ বেসিকলি ইকুয়াল টু দিস। তো তাহলে যদি আপনার জেড ইকুয়ালস টু 1ই থাকে তাহলে তো জাস্ট এইভাবেই আমরা ডিরেক্টলি বসিয়ে এই যে এরকম করে দিতে পারবো। আর এখানে আপনার ইনপুট কোঅর্ডিনেটে তো এই ভ্যালুটা 1ই থাকবে। তো আলটিমেটলি আপনি প্রপার অ্যান্সারটাই পেয়ে যাবেন। বাট আপনার যদি অবজেক্টটা জেড ইকুয়ালস টু 1-এ না থেকে অন্য কোনো ভ্যালুতে থেকেই থাকে, সো তখন বেসিকলি দেখবেন যে এই জায়গাটায় জেডের ভ্যালু তো অন্য কিছু বসবে তখন, মানে আপনার ইনপুট কোঅর্ডিনেটটা এই যেটা আমরা এখানে 1 ধরে এখানে সিম্পলিফাই করেছিলাম, এবার তো সেটা একটা ডিফারেন্ট ভ্যালুই থাকবে। তো সেটাতে কোনো প্রবলেম হবে না, বিকজ এখান থেকে আলটিমেটলি এটার সাথে মাল্টিপ্লাই করেই আপনারা সব অ্যান্সার্স এখানে পাবেন। বা তখন আপনার এক্সট্রা যেটা করতে হবে দেখবেন তখন এই ডামি প্যারামিটারটা 1 আসবে না,
তখন এই ডামি এই প্যারামিটারটা যা থাকবে ওটা দিয়ে আবার ফার্দার সবাইকে আপনার ডিভাইড করে নিতে হবে সো দ্যাট এই প্যারামিটারটা লাস্টে 1 চলে আসে। তো আপনারা চাইলে এই ম্যাট্রিক্সটাও ইউজ করতে পারেন অর এই ম্যাট্রিক্সটাও ইউজ করতে পারেন। এটা যদি ইউজ করেন আপনাদের বিটা আর অ্যালফার ভ্যালু মনে রাখতে হবে, অর আপনারা চাইলে কিন্তু এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু জাস্ট 1/tan আলফা এটা ইউজ করে কিন্তু আপনারা যদি অ্যালফার ভ্যালু জানেন আপনারা কিন্তু ল্যামডার ভ্যালুটাও বের করে নিতে পারবেন। সো ওভাবে তখন এই ম্যাট্রিক্সটাও ডিরেক্টলি ইউজ করতে পারেন। সো এই যে উই ক্যান ইদার বিল্ড দ্য ম্যাট্রিক্স ইউজিং অ্যালফা বিটা অর ল্যামডা অর বিটা, ইটস আপ টু ইউ। অ্যান্ড এই ল্যামডা অ্যালফা বিটা এগুলো এক একটার ভ্যালু কী থাকে, ক্যাবিনেটের ক্যাভেলিয়ারি কিন্তু আমাদের অবলিক বলি, তাই তো ক্যাবিনেটের জন্য আমার ল্যামডার ভ্যালু 0.5 ফিক্সড সবসময়, অ্যালফার ভ্যালু 63.4 ফিক্সড সবসময়, আর বিটার ভ্যালুটা 0 to 360 ডিগ্রি যে কোনো একটাই হতে পারে, এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। বাট এই দুটো ভ্যালু আপনার মনে রাখতে হবে। সো আপনি যদি এই ম্যাট্রিক্সটা ইউজ করেন তখন, আর যদি এটা ক্যাবিনেট প্রজেকশনের ম্যাথ হয় তাহলে ল্যামডা দিবেন 0.5, আর যদি এই ম্যাট্রিক্সটা ইউজ করেন তখন তো ল্যামডা লাগবে না, তখন অ্যালফা লাগবে। সো অ্যালফা দিবেন তখন 63.4 দিবেন তখন ভ্যালুটা। সো আদারওয়াইজ যদি ক্যাভিলিয়ার প্রজেকশনের ম্যাথ হয় তখন ল্যামডার ভ্যালু 1 দিবেন অর অ্যালফার ভ্যালু 45 দিবেন, এগুলো আমরা আপনাদেরকে অ্যাসাইন করে দিব। আর যদি অর্থোগ্রাফিক হয়, অর্থোগ্রাফিকে কিন্তু আমার ল্যামডাটার কি হয়, রিমেম্বার ল্যামডাটা কি ছিল চিন্তা করে দেখেন। এই ডায়াগ্রাম ওয়াইজ ল্যামডাটা আমার বেসিকলি ছিল, এইটা যদি আমার অর্থোগ্রাফিক প্রজেক্টেড পয়েন্টটা হতো ইন রিয়ালিটি, সেখান থেকে যদি ক্যাভেলিয়ার বা ক্যাবিনেট হয় ওরা তো আর এখানে বসবে না, ওরা ডিফারেন্ট একটা জায়গায় বসবে। সো ল্যামডা ছিল দ্য ডিস্টেন্স বিটুইন অর্থোগ্রাফিকের এই পয়েন্টটা অ্যান্ড পি প্রাইমের পয়েন্টটা। বাট আপনার যদি অ্যাকচুয়ালি অর্থোগ্রাফিক প্রজেকশনই হয়ে থাকে তো তার মানে এই পয়েন্ট এখানে থাকুক, পি প্রাইমও তো এখানেই বসবে, সো দুইটা পয়েন্ট তো এখানেই হবে, তাদের মাঝখানে তো কোনো ডিস্টেন্স থাকবে না, তো তার মানে ল্যামডার ভ্যালু তো তখন 0ই বসবে। হেন্স অর্থোগ্রাফিক প্রজেকশন যখন হবে তখন ল্যামডার ভ্যালু আপনার 0, আর যদি আপনি অ্যালফা ইউজ করেন মানে দি আদার ম্যাট্রিক্স তাহলে আপনি ভ্যালু বসাবেন 90। তো এইভাবে, অ্যান্ড বাই দ্য ওয়ে দেখেন ক্যাবিনেট ছিল কিন্তু আমাদের হাফ ডেপথ ইমেজেস আর ক্যাভিলিয়ার ছিল কিন্তু ফুল ডেপথ ইমেজেস। সো এই দুটো কিন্তু আপনাদের ডিফারেন্সটা মাথায় রাখতে হবে। আর দেখেন অর্থোগ্রাফিকে উই অনলি সি ওয়ান ফেস অ্যাট আ টাইম। তো এইগুলো করেই কিন্তু আমরা ক্যাবিনেট, ক্যাভিলিয়ার আর অর্থোগ্রাফিক প্রজেকশনের ম্যাথ করতে পারবো। যখনই আপনি কোয়েশ্চেন পড়ে বুঝবেন যেই ধরনের প্রজেকশনস হচ্ছে, আপনি চাইলে ল্যামডা দিয়েও ম্যাট্রিক্সটা ইউজ করতে পারেন, অ্যালফা দিয়েও ম্যাট্রিক্সটা তখন ইউজ করতে পারেন, বাট যেটাই ইউজ করেন এই ভ্যালুগুলো তখন আপনার মাথায় রাখতে হবে। সো আমরা তাহলে কিছু ছোটো ছোটো ম্যাথ দেখি। সো আপনাকে বলে দিয়েছে ফর আ পয়েন্ট পি এত ক্যালকুলেট দ্য প্রজেক্টেড পয়েন্ট পি প্রাইম ইউজিং ক্যাভিলিয়ার প্রজেকশন। তো ক্যাভিলিয়ার প্রজেকশন যদি আমরা ইউজ করি, চলেন আমরা এই ল্যামডাটা দিয়েই কাজ করি, মানে লেটস ইউজ দিস ম্যাট্রিক্স। তো তাহলে আমার লাগবে হচ্ছে ল্যামডার ভ্যালু আর বিটার ভ্যালু। ল্যামডার ভ্যালু যদি ক্যাভিলিয়ার প্রজেকশন হয় তাহলে ল্যামডা হচ্ছে 1, সো এটা না 9 লাগবে না 1। আর এইবার আমার ওরিয়েন্টেশন মানে বিটাটা লাগবে, যেটাকে আমরা ওরিয়েন্টেশন অ্যাঙ্গেলটা বলি। সো সেটা আপনাকে বলে দিয়েছে 30 ডিগ্রি। আর প্রজেকশন প্লেনটা হচ্ছে XY। প্রজেকশন প্লেনটা কেন মেনশন করে দিয়েছে, কারণ আমাদের প্যারালাল প্রজেকশনে কিন্তু XY প্লেনেও হতে পারে, আপনার ZX প্লেনেও হতে পারে, আপনার YZ প্লেনেও কিন্তু হতে পারে। আর নট অনলি দোজ, এইবার আমরা যে ম্যাট্রিক্সগুলো ডিরাইভ করেছিলাম সেটা কিন্তু ছিল XY প্লেন অ্যাট Z = 0। আমি চাইলে কিন্তু XY প্লেন অ্যাট Z = 15 বা অন্য যে কোনো জেডের ভ্যালুতে কিন্তু আমি প্লেনটাকে রাখতে পারি, তখন কিন্তু ম্যাট্রিক্সটাতে একটু ছোট্ট একটা চেঞ্জ আসবে, সেটা আমরা সামনে দেখব। বাট কামিং ব্যাক টু দিস ম্যাথ, ওরিয়েন্টেশন হচ্ছে 30। সো তাহলে ওইটা যদি আমরা ইউজ করি, এখানে ওরা ফার্স্ট ম্যাট্রিক্সটা ইউজ করেছে, মানে দিস ওয়ান, দে ইউজ দিস। সো কস এদিকে 30/10
অ্যালফা 45, ক্যাভেলিয়ারের জন্য অ্যালফার ভ্যালু হচ্ছে 45। তো আপনারা যদি ক্যালকুলেট করেন দেখবেন 0.866 আর নিচেরটা হচ্ছে 0.5। তো এটা হচ্ছে আমার ক্যাভেলিয়ার প্রজেকশন ম্যাট্রিক্স। সেটার সাথে ইনপুট কোঅর্ডিনেটটা যদি আমরা মাল্টিপ্লাই করি সো তাহলে দেখেন অ্যান্সার চলে এসেছে। এটা আমার পি প্রাইম প্রজেক্টেড কোঅর্ডিনেটটা। আর এখানে অলরেডি দেখেন আপনার ফোর্থ প্যারামিটারটা 1ই এসেছে, তো আমাদের আর কোনো কিছু দিয়ে লাস্টে ডিভাইড করতে হবে না। এরপর আমরা এখানে অর্থোগ্রাফিক প্রজেকশনের একটা বিষয় দেখব। অর্থোগ্রাফিক প্রজেকশনটা আপনারা কোনো ম্যাট্রিক্স মুখস্থ না করেই কিন্তু করতে পারেন। কেস দেখেন কি হয়, অর্থোগ্রাফিক প্রজেকশন আপনার যদি একটা এক্স ওয়াই প্লেনের উপর হয় অর্থোগ্রাফিক প্রজেকশনটা, তার মানে পিছনে এটা থাকবে হচ্ছে আপনার জেড অ্যাক্সিস, তাই তো এক্স ওয়াই প্লেন যদি হয় তার মানে আপনি পয়েন্টটা পি এক্স কমা ওয়াই কমা জেড, আপনি এই পয়েন্টটার তো এখানেই একদম বরাবর ওর প্রজেকশনটা নিয়ে আসবেন। সো জাস্ট ওকে আমি কিছুটুক সামনে নিয়ে আসছি, অর মেবি পি এর যদি পিছনে থাকে প্রজেকশন প্লেনটা আপনি পিছনে নিয়ে যাচ্ছেন, যেটাই হোক আপনি তো মুভমেন্টটা করছেন শুধুমাত্রই অ্যালং জেড অ্যাক্সিস, তাই তো অনলি অ্যালং জেড অ্যাক্সিস। তাহলে আপনার এক্স আর ওয়াইয়ের কোঅর্ডিনেটটা কি চেঞ্জ হবে না? পি এর এক্স ওয়াই কোঅর্ডিনেট যা থাকবে পি প্রাইমের এক্স ওয়াই কোঅর্ডিনেটও এক্স্যাক্টলি তাই থাকবে। তার মানে এক্স প্রাইম হবে আপনি হোয়াট এভার এক্স দিবেন সেটাই, আর ওয়াই প্রাইমও কিন্তু হবে হোয়াট এভার ওয়াই ভ্যালু দিবেন সেটাই কিন্তু ওয়াই প্রাইমের ভ্যালু হবে। তাহলে জেড প্রাইমের ভ্যালু কত হবে? জেড প্রাইমের ভ্যালু আমরা বুঝবো কোথা থেকে? এক্স ওয়াই প্লেনটা জেড ইকুয়ালস টু কততে রাখা। আমি যদি আপনাকে বলে দিই যে এক্স ওয়াই প্লেনটা আপনার এখানে জেড ইজ ইকুয়াল টু 0তে রাখা, তার মানে এই প্লেনের উপর যত কোঅর্ডিনেটস থাকবে প্রত্যেকটা কোঅর্ডিনেটের জেডের ভ্যালু থাকবে 0। তো এখানে যা বলে দিব সেটাই হবে কিন্তু আপনার জেড প্রাইমের ভ্যালু। তো এইখান থেকে এবার তো এটাকে 0 না লিখে আমি সাপোজ লিখতে পারি ডিএক্স বা পিএক্স লিখে দিই, যে আপনার প্লেনটা জেড ইকুয়ালস টু যততে থাকবে সেটাই হচ্ছে জেড প্রাইমের ভ্যালু। সো পিজেড লিখে দেই, নট পিএক্স, পিজেড। তো এখান থেকে কি আমি অর্থোগ্রাফিক প্রজেকশনের ম্যাট্রিক্সটা ডিরাইভ করতে পারবো না? এটা কি আমার কোনো কিছু মেমোরাইজ করে করা লাগবে না? তো আমরা তো 4x4 হোমোজিনিয়াস ম্যাট্রিক্স দেখতে কীরকম জানি। নিচের রোটা হচ্ছে 0 0 0 1, এক্স প্রাইমটা দেখেন এক্সের সাথে আমার 1 মাল্টিপ্লাই করতে হবে। সো তাহলে 1, কোনো ওয়াই জেড বা কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, তো তাহলে 0 0 0। এরপর ওয়াই প্রাইমটা দেখেন শুধুমাত্র একটা ওয়াই, তো তাহলে 0 1 0 0। এরপর দেখেন জেড প্রাইমের সাথে এখানে কিন্তু কোনো এক্স ওয়াই জেড নেই, এই পি এক্সটা কিন্তু একটা কনস্ট্যান্ট, দিস ইজ জাস্ট একটা পি জেড ভ্যালু এরকম, কিন্তু মানে জেড ইকুয়ালস টু কততে আসে। সো এখানে কিন্তু কোনো এক্স ওয়াই জেডের কোনো টার্মই নেই, তাহলে এটা হচ্ছে 0 0 0। অ্যান্ড এখানে পিজেড হচ্ছে হোয়াট এভার প্লেন দ্য হোয়াট এভার জেডস ভ্যালু দ্য প্লেন ইজ অ্যাট, সেটাই কিন্তু এই জায়গাটায় বসবে। সো পিজেড এটাই কিন্তু এক্স ওয়াই আপনার যদি অর্থোগ্রাফিক প্রজেকশন হয় অ্যাট এক্স ওয়াই প্লেন অথবা জেড ইকুয়ালস টু সামথিংয়ে, সেটার ম্যাট্রিক্স দেখতে কিন্তু এরকম হবে। সিমিলারলি চিন্তা করে দেখেন, আমি যদি আপনার এখানে জিনিসটাকে একটু অন্যভাবে বলি, যে এইবার এক্স ওয়াই প্লেন না, এবার হচ্ছে জেড এক্স প্লেন। সো তাহলে আমার জিনিসটা দেখতে যেরকম হতে পারে, সো এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে আমার জেড। সো তাহলে জেড এক্স প্লেনের উপর যদি অর্থোগ্রাফিক প্রজেকশন করি, তো তার মানে একটা পয়েন্ট আছে পি, সেটাকে একদম টেনে বরাবর সামনে ওর প্রজেকশনটা হচ্ছে। সো এইখানে ওর যেই ভ্যালু থাকবে অফ জেড এক্স আর ওয়াই, এখানেও কিন্তু এক্স্যাক্টলি দেখেন পি প্রাইমের এদিকে মুভমেন্টটা হবে শুধু অ্যালং উইচ অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তার মানে জেড আর এক্স সবগুলোর ভ্যালুই কিন্তু এখানে এক্স্যাক্টলি আগেরটাই থাকবে। তার মানে এক্স প্রাইমও থাকবে হোয়াট এভার এক্স আপনি আগে দিবেন, জেড প্রাইমও কিন্তু থাকবে হোয়াট এভার জেড ভ্যালু আপনি আগে দিবেন। ওয়াই প্রাইম তাহলে কত থাকবে? বেসিকলি আপনার জেড এক্স প্লেনটা অ্যাট ওয়াই ইকুয়ালস টু যততে এক্সিস্ট করবে সেটাই হবে কিন্তু আমার ওয়াই প্রাইমের ভ্যালু।
মানে প্লেনটা ওয়াই ইকুয়ালস টু যতটুকু আছে প্রত্যেকটা কোঅর্ডিনেটের ভ্যালু কিন্তু ওয়াই সেই একই বসবে। তো এখান থেকে যদি এই অর্থোগ্রাফিক প্রজেকশনের ম্যাট্রিক্সটা ডিরাইভ করেন, এক্স হচ্ছে 1 0 0 0, ওয়াই হচ্ছে 0 0 0 পি ওয়াই, জেড হচ্ছে 0 0 1 0, আর লাস্টে তো 0 0 0 1। সো দেখেছেন এভাবেই কিন্তু হয়ে গেল। অ্যাগেন এবার যদি ওয়াই জেড প্লেন হয় একই জিনিস, ওয়াই জেড প্লেন যদি হয় ওয়াই আর জেডটা এক্স্যাক্টলি সেম থাকবে। সো তাহলে আপনার ওয়াই জেড প্লেন অথবা এক্স ইকুয়ালস টু পি এক্স কোনো একটাতে আসে আপনার প্লেনটা। তো এটার ম্যাট্রিক্স দেখতে কী হবে, ওয়াই প্রাইম হবে আগে ওয়াই যা ছিল তাই, জেড প্রাইম হবে আগে জেড যা ছিল তাই, এক্সটা হবে হচ্ছে প্লেনটা এক্স ইকুয়ালস টু যতটুকু আছে ততটুকু। সো অর্থোগ্রাফিক প্রজেকশন ওয়াই জেড প্লেন এটাতে যদি বলে দেয় বা যদি এভাবে বলে দেয় এক্স ইজ ইকুয়াল টু পি এক্স, এইটা দেখেই কিন্তু আপনাদের বোঝা উচিত যে দিস ইজ আ ওয়াই জেড প্লেন। আবার এতটুক দেখেই কিন্তু আপনাদের বোঝা উচিত যে দিস ইজ অ্যান জেড এক্স প্লেন। এটা দেখেই কিন্তু আপনাদের বোঝা উচিত যে এটা কিন্তু একটা এক্স ওয়াই প্লেন। দুইভাবেই কিন্তু কোয়েশ্চেনটা বলে দিতে পারে, তো এটা দেখে কিন্তু আমাদের বুঝতে হবে। সো এটার ম্যাট্রিক্সে তাহলে হয়ে যায় এক্স হচ্ছে 0 0 0 পি এক্স, ওয়াই হচ্ছে 0 1 0 0, জেড হচ্ছে 0 0 1 0, আর লাস্টে তো 0 0 0 1। সো এইভাবে করেই কিন্তু অর্থোগ্রাফিক প্রজেকশনের ম্যাথ করবেন আপনারা। নাথিং টু মেমোরাইজ, জাস্ট বুঝে বুঝে যে কোন প্লেনে আছে আর কতটুকে আছে, দ্যাটস অল। এমনিতে আপনারা যদি টেস্ট করতে চান যে আগে যে আমরা জেনারেল ম্যাট্রিক্সটা শিখেছি সেটা কি অর্থোগ্রাফিক প্রজেকশনে ওয়ার্ক করেও কিনা, যদি হ্যাঁ ওই দুটো কন্ডিশন ম্যাচ করে যে আপনার এক্স ওয়াই প্লেন অ্যান্ড ইট ইজ অ্যাট জেড ইকুয়ালস টু 0, তো তাহলে আপনারা আগে যে আমরা এই দুটো ম্যাট্রিক্স শিখেছিলাম ইদার দিস ওয়ান অর দিস ওয়ান, আর আমরা কন্ডিশনসগুলোও জানি যে অর্থোগ্রাফিকে ল্যামডার ভ্যালু হচ্ছে 0 অথবা অ্যালফা হচ্ছে 90 ডিগ্রি, তো ল্যামডাটা ইউজ করি, দ্যাট ইজ মাচ ইজিয়ার। সো এই যে এখানে আপনি দেখেন যদি বাকিগুলো টেস্ট করে দেখেন আমাদের এখানেই কিন্তু ল্যামডার টার্মগুলো ছিল, বাট ল্যামডা যেহেতু 0 সো টার্মগুলো 0 হয়ে যাবে, এক্স আর ওয়াই যা আছে তাই থাকবে। দেখেন মেক সেন্স কিন্তু। আর জেডের এখানে সেই পি জেডের ভ্যালুটা কিন্তু এখানে 0, কারণ এটা কিন্তু এক্স ওয়াই প্লেন অ্যাট জেড ইকুয়ালস টু 0। সো দেখলেন নাথিং টু মেমোরাইজ, কিন্তু জাস্ট ইকুয়েশনগুলো কী ছিল, এক্স প্রাইম হবে হচ্ছে এক্স, ওয়াই প্রাইম হবে হচ্ছে ওয়াই, আর জেড প্রাইম হবে হচ্ছে জেড। এটা থেকেই কিন্তু পুরো জিনিসটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। সো অর্থোগ্রাফিক প্রজেকশন ইকুয়েশনস বানিয়ে বানিয়ে করবেন। এইবার আমরা অর্থোগ্রাফিকের জন্য যেহেতু দেখলাম যে এবার চলে এক্স ওয়াই প্লেনে না দিয়ে আমাদেরকে জেড এক্স প্লেন বা ওয়াই জেড প্লেনে দিতে পারে, সিমিলারলি ক্যাভেলিয়ার অ্যান্ড ক্যাবিনের প্রজেকশনও কিন্তু বাকি দুইটা প্লেনেও দিয়ে দিতে পারে। আর নট নেসেসারিলি ওখানেও সবসময় জেড ইকুয়ালস টু 0-তে রাখবে, ওখানেও কিন্তু অন্য জেড ইকুয়ালস টু ভ্যালুতে বা এক্স বা ওয়াইয়ের ভ্যালুতে কিন্তু রাখতেই পারে। হাউ টু ফাইন্ড দ্যাট আউট? ভেরি সিম্পল, জাস্ট আমাদের এই যে ডায়াগ্রামটা ছিল এখানে যে অ্যাক্সেস সিস্টেমটা ছিল এই অ্যাক্সেসগুলোকে আমরা 90 ডিগ্রি যদি রোটেট করে দেই, সো আগে তো আমাদের ছিল এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, আমরা যদি এটাকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে দেই তাহলে এবার এটা হয়ে যাবে এক্স, এটা ওয়াই, এটা জেড। তার মানে আগে আমার এক্সের যে ইকুয়েশনটা ছিল এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্লাস ল্যামডা কস বিটা, এইবার দেখেন এক্স অ্যাক্সিসে চলে এসেছে জেড, তো তার মানে এইবার হচ্ছে এক্সের জায়গায় আমরা বসিয়ে দিব জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড প্লাস ল্যামডা কস বিটা। সো দেখেন এই জিনিসটা, আর তখন আমরা দেখেছিলাম যে আলটিমেটলি আমাদের এই ল্যামডা টার্মটার সাথে আগের ডায়াগ্রামে জেড মাল্টিপ্লাই হতো, রাইট? এবার জেড অ্যাক্সিসে কে আছে? ওয়াই আছে, তার মানে এবার ওয়াই মাল্টিপ্লাইড হবে। সিমিলারলি ওয়াইয়ের জন্য আমরা আগে কী ছিল, ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস সাইন ল্যামডা সাইন বিটা, এইবার ওয়াই অ্যাক্সিসে আসে হচ্ছে আমাদের এক্স, সো দেখেন এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্লাস ল্যামডা সাইন বিটা, আর সাইন টার্মটার সাথে ওই যে পিছনের এই ট্রায়াঙ্গলটা ইউজ করে আমরা পেয়েছিলাম জেড মাল্টিপ্লাইড হতো, বাট এইবার হবে ওয়াই। নাও ইউজিং দিস টু ইকুয়েশনস, আর তার মানে এটা যদি হয় অ্যাট ওয়াই ইকুয়ালস টু 0, সো ওয়াই প্রাইম হচ্ছে 0, এই তিনটা ইকুয়েশন ইউজ করে আপনি যদি এখন ম্যাট্রিক্সটা আবার ডেরাইভ করেন তাহলে এক্স প্রাইম হয়ে যায় 1,
এবার হচ্ছে y এর সাথে মাল্টিপ্লাইড হবে এই টার্মটা, তো y এর প্লেস ভ্যালুতে এটা বসাতে হবে 0 0, y হচ্ছে চারোটাই 0, z প্রাইম হচ্ছে x টার্ম নেই, y টার্ম আছে, y এর সাথে হচ্ছে ল্যামডা কস বিটা, সো ল্যামডা কস বিটা আর z এর সাথে হচ্ছে 1, আর লাস্টে তো 0 0 0 1, আর ল্যামডা অ্যালফা প্রত্যেকটার ভ্যালু এক্স্যাক্টলি সেম ফর এই কন্ডিশনস, যে ক্যাবিনেট হলে ল্যামডার ভ্যালু যেখানেই হোক 0.5 অথবা অ্যালফা হলে 63.4, ক্যাভিলিয়ার হলে 1 অথবা অ্যালফা হচ্ছে 45, এই ভ্যালুগুলো ফিক্সড, ডাজ নট ম্যাটার কোন, এটা কি এক্স ওয়াই প্লেন, জেড এক্স প্লেন না ওয়াই জেড প্লেন, এই চারটা ভ্যালু বা এই ছটা ভ্যালু সবসময় সেম। তো গোয়িং ব্যাক